গ্রামটার নাম কেউ ঠিক মনে রাখতে পারে না, মানচিত্রে নেই, পোস্ট অফিসের খাতায়ও না। তবু জায়গাটা আছে, রেল লাইনের শেষ প্রান্তে, জঙ্গলের মুখে। সবাই একে বলে শেষ স্টেশন। রাত নামলেই সেখানে ট্রেন থামে না, কিন্তু মাঝে মাঝে থামে। আর সেই ট্রেনটাতে যারা ওঠে তারা কেউ ফিরে আসে না। এই কথাটা আমি বিশ্বাস করতাম না, যতদিন না নিজে দেখলাম। আমার নাম রুদ্র, পেশায় সাংবাদিক। পুরনো গল্প, লোককথা, শহুলে মুজব এসব নিয়েই আমার কাজ। সেই স্টেশনের কথা প্রথম শুনি এক বৃদ্ধ রেলকর্মীর কাছ থেকে। লোকটা বলেছিল, বাবা, রাত 12টার পর যদি সেখানে দাঁড়িয়ে থাকো, চোখ বন্ধ করো না, আর ট্রেন এলে ওঠার কথা ভাববে না। আমি হেসেছিলাম। সেটাই আমার ভুল ছিল। সেই স্টেশনে পৌঁছাতে হলে প্রথমে একটা চালু লাইনে নামতে হয়, তারপর প্রায় 2 কিলোমিটার হেঁটে যেতে হয় পরিত্যক্ত লাইনের পাশে। চারপাশে জঙ্গল, বাতাসে পচা পাতার গন্ধ। স্টেশনটা ভাঙাচোরা, নামফলক আধখানা ভেঙে পড়ে আছে, অক্ষরগুলো অস্পষ্ট, যেন কেউ ইচ্ছে করে মুছে দিয়েছে। রাত তখন 11:45। আমি একা ছিলাম না, প্ল্যাটফর্মে আরও 3 জন দাঁড়িয়ে। একজন মাঝবয়সী মহিলা, চোখে লাল ফ্রেমের চশমা, একজন কলেজ পড়ুয়া ছেলে, কাঁধে ব্যাগ, আর একজন সবচেয়ে অদ্ভুত, বয়স বোঝা যায় না, ধূসর পোশাক, মুখটা ছায়ার মতো। আমি কথা বলতে চাইলাম, কেউ উত্তর দিল না। ঘড়িতে 12টা বাজল, আর তখনই রেল লাইনে বাতাস কেঁপে উঠল। ট্রেনটা শব্দ করে এলো না, হর্ন বাজল না, হালকা আলো যেন কুয়াশার ভেতর ভাসছে। বগিগুলো পুরনো, জানালাগুলো কালো, দরজাগুলো নিজে নিজে খুলে গেল। মহিলাটা প্রথম উঠল, তারপর কলেজ ছেলেটা। ধূসর পোশাকের লোকটা আমার পাশ দিয়ে হেঁটে গেল। আমি তখন বুঝলাম তার পা মাটিতে ছোঁয়ে না। আমার বুক কেঁপে উঠল। আমি নামতে যাচ্ছিলাম, কিন্তু ট্রেনের ভেতর থেকে একটা কণ্ঠ এলো, রুদ্র, উঠে এসো। আমি চমকে গেলাম। ওরা আমার নাম জানে কিভাবে? পা যেন আমার কথা শুনল না। আমি উঠেই পড়লাম। দরজা বন্ধ হলো। ট্রেন চলল, কিন্তু জানালার বাইরে কোনো দৃশ্য বদলালো না। একই অন্ধকার, একই জঙ্গল। ভেতরে আলো জ্বলে উঠল, বগিটা ভর্তি লোকজন দিয়ে, কিন্তু সবাই অদ্ভুতভাবে চুপ। কেউ কারো দিকে তাকাচ্ছে না, সবার চোখ ফাঁকা। আমি বসতে যাব, তখন দেখলাম সিটে বসা একজন লোকের গলা কাটা, কিন্তু রক্ত নেই, শুধু খোলা ক্ষত, আর সে শান্তভাবে জানালার বাইরে তাকিয়ে। আমি চিৎকার করতে চাইলাম, গলা দিয়ে শব্দ বেরোল না। একজন বৃদ্ধ আমার সামনে এসে দাঁড়ালো। এখানে যারা আসে তারা সবাই কিছু হারিয়েছে, সে বলল। তুমি কি হারিয়েছ? আমার চোখে ভেসে উঠল মায়ের মুখ। 3 বছর আগে ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। আমি ফিসফিস করে বললাম, আমার মা। বৃদ্ধ মাথা নাড়ল। তাই তো তুমি ডাক শুনেছ। ট্রেন থামল। স্টেশনের নাম লেখা স্মৃতিপথ। এখানে নেমে সবাই আলাদা আলাদা পথে হাঁটতে শুরু করল। চারপাশে কুয়াশা, আর তার ভেতর থেকে ভেসে আসছে পরিচিত আওয়াজ, হাসি, কান্না, ডাক। আমি দূরে মাকে দেখলাম, সাদা শাড়ি, চুল খোলা। আমি দৌড়ালাম। মা আমার দিকে তাকালেন, কিন্তু চোখে কোনো আবেগ নেই। ফিরে যাও, তিনি বললেন। এখানে যারা থাকে তারা বাঁচে না, শুধু মনে পড়ে। আমি কাঁদছিলাম। আপনাকে ছাড়া আমি। তিনি আমার কপালে হাত রাখলেন। হঠাৎ সব অন্ধকার। আমি জেগে উঠলাম রেল লাইনের পাশে। ভোর, পাখির ডাক, ট্রেন নেই, স্টেশন নেই, হাতের ঘড়ি বন্ধ, ফোনে কোনো নেটওয়ার্ক নেই, কিন্তু আমার পকেটে একটা টিকিট ছিল। তারিখ আজ থেকে 3 বছর আগে, গন্তব্য শেষ স্টেশন। আমি সেই গল্প লিখেছিলাম, কেউ বিশ্বাস করেনি, কিন্তু আজও মাঝে মাঝে রাত 12টার পর ট্রেন গেলে আমার নাম কেউ ফিসফিস করে ডাকে। আমি জানি শেষ স্টেশনের যাত্রা একবার শুরু হলে পুরোপুরি শেষ হয় না। ভোরের আলোয় সবকিছু স্বাভাবিক লাগছিল, পাখির ডাক, দূরের গাছের ফাঁক দিয়ে রোদ, কিন্তু আমার বুকের ভেতর অস্বাভাবিক একটা শূন্যতা। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে কোনো স্টেশন নেই, শুধু পুরনো রেল লাইন, মরচে ধরা স্লিপার। কিন্তু আমার হাত কাঁপছিল, কারণ আমার পকেটে থাকা টিকিটটা তখনও গরম। আমি ক্যামেরা অন করলাম, সাংবাদিকের অভ্যাস। নিজের কণ্ঠেই বললাম, আজকের তারিখ, আমি শেষ স্টেশনে ছিলাম, এটা কোনো স্বপ্ন নয়। ভিডিওতে হঠাৎ একটা শব্দ ধরা পড়ল, ফিস ফিসে কণ্ঠ, ফিরে এসেছ, কিন্তু পুরোটা না। আমি থমকে গেলাম।
শহরে ফিরে কেউ আমার কথা বিশ্বাস করেনি। রেল দপ্তর বলল শেষ স্টেশন নামে কোনো জায়গা নেই, গুগল ম্যাপ, খালি সবুজ। কিন্তু সমস্যা শুরু হলো রাতে। ঘড়িতে প্রতিদিন ঠিক 12:07 আমার ফোনে একটা নোটিফিকেশন আসত, আননোন রিমাইন্ডার, ট্রেন ছাড়বে, দেরি করো না। আমি ঘুমাতে পারতাম না। চোখ বন্ধ করলেই দেখি কালো জানালা, চুপচাপ যাত্রী আর সেই ধূসর পোশাকের লোকটা। এক রাতে সাহস করে রেকর্ডিং অন রেখে ঘুমালাম। সকালে শুনলাম রেকর্ডিংয়ে আমার কণ্ঠ নেই, কিন্তু অন্য একটা কণ্ঠ বলছে, ও এখনও বুঝতে পারেনি, সে পুরো ফেরেনি। আমি আবার শেষ স্টেশনে গেলাম। এইবার একা না, একজন মেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছিল, নাম তার ইরা। তার ভাই 6 বছর আগে নিখোঁজ। শেষবার তাকে দেখা গিয়েছিল রেল লাইনের পাশে। ইরা বলেছিল, আপনি যে ট্রেনের কথা বলেছেন, আমার ভাই ঠিক সেই কথাই বলতো। রাত 12টা, আমরা দাঁড়িয়েছিলাম। হাওয়া থেমে গেল, আর দূর থেকে আলো ভেসে এলো। ট্রেন। ইরা কাঁপছিল। আমরা উঠব না, তাই তো। আমি কিছু বলার আগেই ট্রেনের দরজা খুলে গেল। ভেতর থেকে একজন নামল। সে ইরার ভাই, কিন্তু চোখ দুটো ফাঁকা, আর মুখে একটা অচেনা হাসি। সে বলল, ইরা, এবার তোমার পালা। আমি ইরার হাত ধরলাম। ঠিক তখনই আমার মাথার ভেতর একটা স্মৃতি ঢুকে পড়ল। আমি বুঝলাম কেন আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আমি পুরোপুরি বেছে নেই। শেষ স্টেশন আমার ভেতরে চলে এসেছে। ট্রেনের হর্ন বাজল। ধূসর পোশাকের লোকটা আমার কানে ফিসফিস করে বলল, পরের যাত্রী তুমিই, রুদ্র। এইবার আর নামার স্টেশন নেই। ইরার ভাইয়ের মুখটা আমার এখনও চোখে লেগে আছে। ওটা কোনো জীবিত মানুষের মুখ ছিল না, আবার পুরো মৃতও নয়। সে ট্রেনের ভেতরে দাঁড়িয়েছিল, কিন্তু ছায়াটা প্ল্যাটফর্মে পড়ছিল না। ট্রেন চলে যাবার পর চারপাশে আবার নিস্তব্ধতা। ইরা হাঁটু গেড়ে বসে পড়ল। সে ফিসফিস করে বলল, ও আমাকে ডাকছিল, ঠিক যেমনটা বলেছিলেন আপনি। আমি বুঝে গেলাম, শেষ স্টেশন কাউকে হঠাৎ নেয় না, ধীরে ধীরে ডাকতে থাকে। আমরা কাছের এক গ্রামে আশ্রয় নিলাম। সেখানে এক বৃদ্ধ থাকতেন, লোকেরা তাকে বলে লাইন বাবা। তিনি বহু বছর আগে রেলে কাজ করতেন। শেষ স্টেশনের কথা বলতেই তিনি চোখ নামালেন। এই ট্রেনের কিছু নিয়ম আছে, তিনি বললেন। যারা নিয়ম জানে না তারা ফিরে আসে না। আমি রেকর্ডার অন করলাম। লাইন বাবা বললেন, নিয়ম 1, শেষ ট্রেন কখনো শব্দ করে আসে না। যদি হর্ন শোনো, ওটা তোমার মনের ভেতর। নিয়ম 2, যে তোমাকে ডাকবে সে তোমার স্মৃতি চেনে, সে তোমার আপন কেউ। নিয়ম 3, যদি ট্রেনে উঠে নিজের নাম শোনো, তখন বুঝবে তুমি আগেই অর্ধেক যাত্রী। ইরা আমার দিকে তাকালো। আমি কিছু বললাম না। সেই রাতেই আমার সমস্যা শুরু হলো। আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলাম। হঠাৎ দেখলাম আয়নায় আমার পেছনে কেউ দাঁড়িয়ে, ধূসর পোশাক। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আবার আয়নায় তাকাতেই ওই লোকটা বলল, তুমি নিয়ম ভেঙেছ রুদ্র। আমার গলা শুকিয়ে গেল। আমি তো উঠিনি। লোকটা হেসে বলল, তুমি নেমেছ, এটাই ভুল। হঠাৎ আয়নায় আমার চোখ দুটো কালো হয়ে গেল। আমি চিৎকার করে আলো জ্বালালাম। আয়না ভেঙে পড়ল। ইরা বলল, আমরা যদি নিয়ম জানি, তাহলে কি কাউকে বাঁচানো যায়? লাইন বাবা ধীরে মাথা নেড়ে বললেন, একজনকে বাঁচাতে হলে আরেকজনকে বদলি দিতে হয়। এই কথাটা আমার বুকের ভেতর কেঁপে উঠল। সেই রাতে আমি স্বপ্ন দেখলাম, আমি ট্রেনের ভেতর দাঁড়িয়ে আছি। আমার সামনে খালি সিট, সিটের ওপর লেখা, রুদ্র, স্থায়ী যাত্রী। আমি ঘেমে উঠে বসলাম। ঘড়িতে সময় 12:07। ফোনে আবার নোটিফিকেশন, আননোন রিমাইন্ডার, আগামীকাল শেষ যাত্রা। পরদিন ইরা হঠাৎ নিখোঁজ। তার ফোন বন্ধ। ঘরে শুধু একটা কাগজ পড়েছিল, ওর হাতের লেখা। ওরা বলেছে, যদি আমি যাই, তুমি পুরোপুরি ফিরে আসবে। আমি বুঝে গেলাম, শেষ স্টেশন আমাকে একটা চুক্তি দিয়েছে। এইবার ট্রেন থামবে না, এইবার কাউকে নামতে হবে।
আর সেই সিদ্ধান্ত নিতে হবে আমাকেই। ইরার চিঠিটা আমি বারবার পড়ছিলাম। লেখাগুলো কাঁপা কাঁপা, যেন লেখার সময়ও কাঁদছিল। আমি গেলে তুমি বাঁচবে, এই কথাটা আমার মাথার ভেতর গেঁথে গিয়েছিল। লাইন বাবা খুব ধীরে বললেন, সে স্টেশন কাউকে জোর করে নেয় না, সে শুধু এমন পরিস্থিতি বানায় যেখানে সিদ্ধান্তটা তোমার নিজের মনে হয়। আমি বুঝতে পারছিলাম ইরাকে ওরা দেখিয়েছে এমন কিছু যা দেখে সে নিজেই যেতে রাজি হয়েছে। রাত নামল। আজ ট্রেন আসবে আমি জানতাম, কারণ আজ আমার চারপাশের শব্দগুলো অস্বাভাবিকভাবে ধীরে চলছিল। ঘড়ির টিকটিক শব্দ যেন অনেক জোরে, হাওয়ার শব্দ থেমে থেমে আসছে। ঠিক 12:07 আমার ফোন নিজে থেকেই অন হয়ে গেল। স্ক্রিনে লেখা উঠল, ফাইনাল বোর্ডিং কল, প্যাসেঞ্জার রুদ্রা কনফার্মড। আমি ফোন ছুঁড়ে ফেললাম, কিন্তু তখনই দূর থেকে রেল লাইনের ওপর আলো ভেসে উঠল। সে স্টেশনে আজ অনেক লোক, কিন্তু কেউ জীবিত নয়। তারা দাঁড়িয়ে আছে, বসে আছে, কিন্তু চোখে কোনো আলো নেই। আমার পাশ দিয়ে একজন হেঁটে গেল, তার মুখটা আমি চিনলাম। সে সেই কলেজ ছেলেটা যে প্রথম রাতে ট্রেনে উঠেছিল। আমি বললাম, তুমি তো ফিরে আসনি। সে হালকা হাসল, বলল, ফেরা বলতে কিছু নেই, আমরা এখানেই আছি, শুধু আলাদা স্তরে। ট্রেন থামল। এইবার দরজা খুলল না, বরং আমাদের দিক থেকে ভেতরে ঢোকার রাস্তা তৈরি হলো। আমি ভেতরে ঢুকতেই গন্ধ পেলাম, পুরনো কাগজ, ধুলো আর ভেজা স্মৃতির মতো একটা গন্ধ। বগির মাঝখানে দাঁড়িয়েছিল ধূসর পোশাকের লোকটা। সে বলল, একজন নামবে, একজন উঠবে। আমি চিৎকার করে বললাম, ইরাকে ছেড়ে দাও। লোকটা মাথা নাড়ল, ও নিজে এসেছে। হঠাৎ ইরাকে দেখলাম, সে জানালার পাশে দাঁড়িয়ে, চোখে ভয় নেই, বরং অদ্ভুত শান্তি। সে বলল, রুদ্রা, ওরা আমার ভাইকে দেখিয়েছে, সে এখানেই আছে, আমি তাকে একা রাখতে পারিনি। আমার গলা শুকিয়ে গেল। ধূসর লোকটা আমার দিকে তাকিয়ে বলল, তোমার পালা শেষ, তুমি নেমে গেলে ও পুরোপুরি ফিরে যাবে। আমি বুঝে গেলাম, আমি অর্ধেক যাত্রী, অর্ধেক মানুষ। আমি নামলে আমি পুরোপুরি সে স্টেশনের হয়ে যাব। ট্রেনের দরজা খুলল। বাইরে কিছু নেই, শুধু অন্ধকার আর অসংখ্য কণ্ঠ। সবাই একসাথে বলছে, নামো, নামো। আমি ইরার দিকে তাকালাম। সে চোখ বন্ধ করল। আমি এক পায়ে গোলাম। ঠিক তখনই লাইন বাবার কথা মনে পড়ল, নিয়ম সবসময় অসম্পূর্ণ বলা হয়। আমি থেমে গেলাম। আমি ধূসর লোকটার দিকে তাকিয়ে বললাম, বদলি যাত্রী শুধু একজন কেন, দুইজন হলে কি হয়? লোকটার মুখে প্রথমবার একটা ফাটল ধরল, চারপাশের আলো কাঁপতে লাগল। ট্রেন থেমে গেল, আর তখনই বুঝলাম আমি এমন কিছু প্রশ্ন করেছি যা কোনো যাত্রী আগে করেনি। ট্রেন থেমে আছে, কিন্তু সময় থেমে নেই। বগির ভেতরে ঘড়ি নেই, জানালার বাইরে কিছু দেখা যায় না। তবু আমি অনুভব করছিলাম কিছু একটা বদলে গেছে। ধূসর পোশাকের লোকটা আর আগের মতো স্থির নয়, তার ছায়া এখন দুলছে। সে ধীরে বলল, এই প্রশ্ন করার কথা তোমার ছিল না রুদ্র। আমি বুঝলাম, সে স্টেশন নিয়ম দিয়ে চলে, কিন্তু প্রশ্ন দিয়ে ভাঙে। ট্রেনের ভেতরে আলো জ্বলে উঠল। এইবার আমি চারপাশটা ঠিকভাবে দেখতে পেলাম। সব যাত্রী, সবাই আলাদা আলাদা বয়সের, আলাদা আলাদা মুখ, কিন্তু সবার চোখে একই শূন্যতা। হঠাৎ বুঝলাম, এরা কেউ মরেনি একদিনে, এরা সবাই একই ভুল করেছিল, নিজের স্মৃতির ডাকে সাড়া দিয়েছিল। একজন মহিলা ফিসফিস করে বলল, আমরা ফিরে যেতে চেয়েছিলাম, কিন্তু স্মৃতির ভেতর ঢুকে গিয়েছিলাম। ইরাকে আর আমার পাশে দেখা যাচ্ছে না। আমি দৌড়ে এক বগি থেকে আরেক বগিতে গেলাম। প্রতিটা বগির দরজায় লেখা ভুলের নাম। একটায় লেখা মা, আরেকটায় ভাই, আরেকটায় ভালোবাসা, আরেকটায় অপরাধবোধ। শেষ বগির দরজায় লেখা রুদ্র। আমার হাত কাঁপছিল। আমি দরজা খুললাম। ভেতরে আমি নিজেকেই দেখলাম, আরেক রুদ্র। সে জানালার পাশে বসে আছে, চোখে ক্লান্তি। সে বলল, তুমি তো জানো আমরা দুজন আলাদা নই। আমি বুঝে গেলাম, সে স্টেশন মানুষ নেয় না, সে অসম্পূর্ণ মানুষকে ধরে রাখে, যারা হারানো জিনিস ছাড়তে পারে না। আমার সামনে থাকা রুদ্র বলল, তুমি যদি এখান থেকে বের হতে চাও, তাহলে কাউকে বদলি নয়, কিছু একটা ছাড়তে হবে। আমি ফিসফিস করে বললাম, কি? সে উত্তর দিল, মাকে। চারপাশ অন্ধকার হয়ে এলো।
মায়ের কণ্ঠ ভেসে এলো, ফিরে যাও। কিন্তু এইবার আমি দৌড়ালাম না, আমি কাঁদলাম না, আমি শুধু বললাম, আমি আপনাকে মনে রাখব, কিন্তু ধরে রাখব না। ট্রেন কেঁপে উঠল, চিৎকার, যেন বহু মানুষ একসাথে শ্বাস ছাড়ছে। ধূসর পোশাকের লোকটা হঠাৎ চিৎকার করে উঠল, এই নিয়ম নেই। আমি বুঝলাম, এটাই নিয়মের বাইরে। হঠাৎ ট্রেনের দরজা খুলে গেল, আলো ঢুকল। ইরা দরজার পাশে দাঁড়িয়ে। সে বলল, আমি বাইরে আছি, তুমি কি পারবে? আমি এক পা এগোলাম। পেছন থেকে অসংখ্য কণ্ঠ একসাথে বলল, থাকো, এখানে শান্তি। আমি থামলাম না, আমি নামলাম। আমি আর ইরা শেষ স্টেশনের বাইরে দাঁড়িয়ে। ট্রেন নেই, লাইন নেই, সব কিছু স্বাভাবিক। ইরা কাঁদছিল, আমি হাঁপাচ্ছিলাম। হঠাৎ আমার পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করল। একটা শেষ নোটিফিকেশন, প্যাসেঞ্জার স্ট্যাটাস, রুদ্র, পেন্ডিং। আমি বুঝলাম, আমি পুরোপুরি বেরোতে পারিনি। শেষ স্টেশন এখনো আমার নাম জানে। আমরা ভেবেছিলাম সব শেষ, কিন্তু শেষ স্টেশন কখনো হঠাৎ ছেড়ে যায় না। ইরা শহরে ফিরে গেল, আমি একা রইলাম। কারণ আমার চারপাশে জিনিসগুলো ঠিক আগের মতো নেই। মানুষ কথা বলছে, গাড়ি চলছে, কিন্তু মাঝে মধ্যে সব শব্দ হঠাৎ থেমে যায়। ঠিক তখনই আমি একটা জিনিস লক্ষ্য করলাম, কিছু মানুষ ছায়া ফেলে না। একদিন আমি এমনই একজন মানুষকে অনুসরণ করলাম। সে হেঁটে চলেছে ব্যস্ত শহরের মাঝখানে, কিন্তু কেউ তাকে লক্ষ্য করছে না। সে ঢুকে পড়ল এক পুরনো এলাকায়, যেখানে বাড়িগুলো অদ্ভুতভাবে পরিচিত। আমি থমকে গেলাম। এটা আমার পুরনো পাড়া, যেখানে আমার মা বেঁচে থাকতেন। কিন্তু এই জায়গাটা এখন মানচিত্রে নেই। একটা ভাঙা সাইনবোর্ডে লেখা, স্মৃতির শহর। ভেতরে ঢুকতেই বাতাস বদলে গেল। এখানে সময় চলে না, এখানে শুধু ফিরে ফিরে আসে। একটা স্কুল, যেখানে বাচ্চাদের হাসি শোনা যাচ্ছে, কিন্তু মাঠে কেউ নেই। একটা হাসপাতাল, যেখানে অ্যাম্বুলেন্সের শব্দ, কিন্তু দরজা খোলা নেই। আমি বুঝলাম, শেষ স্টেশন শুধু ট্রেন নয়, এটা একটা জায়গা। আমি লাইন বাবাকে আবার খুঁজে পেলাম, কিন্তু তিনি আগের মতো নন। তার চোখে ভয়। তিনি বললেন, শেষ স্টেশন আসলে এই শহরের দরজা। যখন মানুষ কোনো স্মৃতি ছাড়তে পারে না, তখন এই শহর তৈরি হয়। আমি জিজ্ঞেস করলাম, ধূসর লোকটা কে? লাইন বাবা দীর্ঘশ্বাস ফেললেন, সে প্রথম যাত্রী, প্রথম মানুষ যে ফিরতে চেয়েছিল। আমি ধূসর লোকটাকে দেখলাম। এইবার কোনো ট্রেন নেই, সে দাঁড়িয়ে আছে আমার মায়ের পুরনো ঘরের সামনে। সে বলল, এই শহর আমার শ্বাসে তৈরি। আমি বুঝলাম, সেই স্টেশন কোনো অভিশাপ নয়, এটা মানুষের অনিচ্ছার ফল। যারা হারানো জিনিস আঁকড়ে ধরে, তারা নিজেরাই এই শহর বানায়। ধূসর লোকটা আমার দিকে এগিয়ে এলো। তুমি এখানে আসতে পারো, কারণ তুমি এখনো অর্ধেক। আমি জিজ্ঞেস করলাম, আর ইরা? সে বলল, ও পুরো ফিরে গেছে, তাই ও আমাদের দেখতে পায় না। আমার বুক কেঁপে উঠল। আমি কি তাহলে কখনো পুরো ফিরব না? হঠাৎ শহরে সব আলো জ্বলে উঠল। সব ছায়াহীন মানুষ একসাথে আমার দিকে তাকালো। তারা একসাথে বলল, আমাদের জায়গা কেউ নেবে না, তুমি থাকো। আমি পেছনে তাকালাম। শহরের প্রান্তে আলো, একটা রাস্তা, যেটা এই শহরের বাইরে যায়। ধূসর লোকটা ফিসফিস করে বলল, এটাই শেষ সিদ্ধান্ত রুদ্র, থাকবে না যাবে। আমি সেই রাস্তাটার দিকে তাকিয়েছিলাম। একদিকে স্মৃতির শহর, যেখানে কোনো কষ্ট নেই, কোনো বিচ্ছেদ নেই, যেখানে সবাই যা হারিয়েছে তা আবার ফিরে পায়, কিন্তু সত্যি নয়। আরেকদিকে অজানা ভবিষ্যৎ, যেখানে বেঁচে থাকা মানে আবার হারানোর ঝুঁকি। ধূসর লোকটা আমার পাশে দাঁড়িয়ে বলল, মানুষ আসলে শান্তি চায় রুদ্র, এই শহর শান্তি দেয়। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু দাম কি? সে উত্তর দিল না। আমি শহরের দিকে তাকালাম। হাজার হাজার ছায়াহীন মানুষ, তারা কেউ কাঁদছে না, কেউ হাসছে না,
তারা আটকে আছে একটা নিখুঁত মিথ্যা মুহূর্তে। হঠাৎ বুঝলাম এরা কেউ মরেনি, এরা থামতে চেয়েছিল। আমি ধূসর লোকটার দিকে তাকালাম। তুমি কেন ফেরোনি? আমি জিজ্ঞেস করলাম। সে দীর্ঘক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, কারণ আমি বিশ্বাস করেছিলাম ভালোবাসা ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া। আমি চোখ বন্ধ করলাম। মায়ের মুখ ভেসে উঠল, শেষবারের মতো। এইবার তিনি কিছু বলেননি, শুধু তাকিয়েছিলেন। আমি বুঝে গেলাম ভালোবাসা মানে ধরে রাখা নয়, ভালোবাসা মানে বাঁচতে দেওয়া। আমি চোখ খুলে বললাম, আমি যাব। শহর কেঁপে উঠল। ছায়াহীন মানুষগুলো একসাথে চিৎকার করল, না। ধূসর লোকটার মুখ ভাঙতে শুরু করল। তার শরীর থেকে ধোঁয়ার মতো স্মৃতি বেরোচ্ছে। সে চিৎকার করে বলল, তুমি গেলে এই শহর ভেঙে যাবে। আমি শান্ত গলায় বললাম, তাহলে ভাঙুক। আমি রাস্তার দিকে এক পা বাড়ালাম। ঠিক তখনই শেষ ট্রেনের হর্ন বাজল। এই প্রথম। ট্রেনটা শহরের মাঝখান দিয়ে ছুটে গেল। যাত্রী নামছে, ছায়া ফিরে আসছে, মানুষ কাঁদছে, কেউ হাসছে, কিন্তু তারা হাঁটছে সামনের দিকে। ধূসর লোকটা হাঁটু গেড়ে বসে পড়ল, তার কণ্ঠ ভেঙে গেল, আমি একা হয়ে যাব। আমি তার সামনে দাঁড়িয়ে বললাম, না, তুমি শুধু এগোতে শেখনি। আমি তার দিকে হাত বাড়ালাম। সে প্রথমবার আমার হাত ধরল। হঠাৎ সব আলো মিলিয়ে গেল। আমি চোখ খুললাম, হাসপাতালের বিছানায়। ডাক্তার বলল, আপনি 3 দিন অচেতন ছিলেন ট্রেন দুর্ঘটনার পর। আমি চারপাশে তাকালাম, সব স্বাভাবিক। পকেটে হাত দিতেই টিকিট নেই। ফোন অন করলাম, কোনো অদ্ভুত নোটিফিকেশন নেই। কয়েক মাস কেটে গেছে। আমি আবার লেখালেখি শুরু করেছি। শেষ ট্রেনের গল্প কেউ বিশ্বাস করে না, কিন্তু মাঝে মাঝে রাত 12:07 আমি দূরে একটা ট্রেনের শব্দ শুনি, হর্ন বাজে। আমি জানি এটা আর আমাকে ডাকছে না, এটা বিদায় জানাচ্ছে, পরিশেষ। কিছু জায়গা থাকে যেখান থেকে সবাই ফিরে আসে না, আর কিছু মানুষ থাকে যারা ফিরে এসে আর আগের মতো থাকে না। প্রিয় শ্রোতা, গল্পটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।